হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার একটা নতুন ব্লগে। একদম সকাল সকাল একটা বৃষ্টি ভেজা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো দেখো, অনেক দিন পর বৃষ্টি নেমেছে। একদম গাছগুলো প্রায় মরে যাচ্ছিল, সেই সময় বৃষ্টিটা নেমেছে। অল্প হয়েছিল বৃষ্টিটা, কিন্তু তাহলেও যেন গাছগুলো একটু হলেও প্রাণ ফিরে পেয়েছে। আর দেখো, তোমাদের দাদার আজকে একটু কাজে বেরোনো আছে, তাই তাড়াতাড়ি করেই উঠে পড়েছে। আর তার সাথে শুরু হয়ে গেছে মলির আবদার। মলির এটা প্রতিদিনের আবদার যে তোমাদের দাদা উঠলেই ওর কাছে আদর খেতে যাবে, এবং আদর খেতে খেতে একদম বেঁকে যাবে। আর এই সময় আমি যদি ডাকি আমাকে পাত্তাও দেবে না। বেঁকে যাচ্ছে, হাঁ করে জিভ বেরিয়ে গেছে, জিভ বেরিয়ে গেছে। ওরে বাবা, দোলা দিচ্ছে, ওরে দিক ওদিক দিচ্ছে। তো চলো বন্ধুরা, এবার দুপুরে রান্না বান্নার দিকে যাব। তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আছে কি কি রান্না করব। তো অনেক দিন ধরেই টিতায় খাওয়া হচ্ছিল না, তো আজকে ভাবলাম একটু উচ্ছে আলু দিয়ে শস্য আর পোস্ত দিয়ে করব। আর এছাড়াও একটু শাক খাবো, কারণ যেহেতু রান্না বান্না সেভাবে ঠিক মতো করা হয় না এই প্রোগ্রাম করে, তো একটু কলমি শাকও কেটেছি। তো চলো এগুলো একটু ঝটপট করে রান্না করি। আর এখানে হচ্ছে মলিরদের গলা মেটে বসেছে, আর এখানে কড়াইটা গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিলাম, আর তারপরে উচ্ছেগুলোকে একটু ভেজে নেবো। দিয়ে লাস্টে একদম যখন আর কি নামানো, মোটামুটি যদি সেদ্ধ হয়ে গেছে জানি, তারপরে আমরা একবারে শস্য বাটা, যেটা পোস্ত বাটা করেছি, সেটা দিয়ে দেবো। তো চলো, আমি যেভাবে করি আমি সেটাই তোমাদেরকে বললাম। এছাড়াও আজকে করবো হচ্ছে পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি আনিয়েছি আমার কাকা শ্বশুরকে দিয়ে। আর তার সাথে করব মাছের ঝোল। তো অ্যাকচুয়ালি কী হয় বন্ধুরা, যেহেতু আমি প্রোগ্রামের জন্য ব্যস্ত থাকি, আমার প্রতিদিন হয়তো ভালো রান্না করা হয় না। ওই শর্টকাটে কোনো রকমের রান্না করি, বা হয়তো কোনো দিন এতটাই টায়ার্ড থাকি যে রান্নাও করতে পারি না, জাস্ট হোটেল থেকে নিয়ে এসে আমরা সবজি ভাত খেয়ে নিই, একটা ডিম ভাজা করে, এরকমই হয়। তো যেদিন আমি সময় পাই সেদিন আমি একদম ভরপুর রান্না করি। তো দেখো, এখানে সব কিছুই কেটে নিয়েছি। একবারে তোমাদের সাথে দুপুরবেলা খাবার টাইমে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, দুপুরবেলা খাওয়ার সময় চলে এসেছি, আর এখানে গৌতমকে দিয়ে দিয়েছি। এবার দেখো, গৌতম আমাকে বললো, গৌতম চিংড়ি মাছ খুব ভালোবাসে, মাছের ঝোল, মাছ ভাজা, এগুলো সব ওর প্রিয় খাবার। তো ও বললো যে আমাকে এগুলো দিয়েই দাও, আমাকে তিতা শাক এসব কিছু দিতে হবে না। তো আমি সেটাই করেছি, ও যেটা ভালোবাসে সেটাই দিয়েছি। আর এখানে দেখো, আমি আমার থালা নিয়ে নিয়েছি। আমি আলাদা বাটি করবো না, সব এক জায়গাতেই নিয়ে নেবো, পাতে পাতে অল্প অল্প করে একবার করে উঠে নিয়ে নেবো। তো চলো, একবারে বিকালে যখন প্রোগ্রামে যাব তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, আজকে প্রোগ্রাম করতে এসেছিলাম একটা হরিনামের অনুষ্ঠানে। তো অ্যাকচুয়ালি হরিনামের অনুষ্ঠান বলতে এখানে 4 দিন ব্যাপী অনুষ্ঠান হয়। একদিন বাউল হয়, একদিন হরিনাম হয়, একদিন অর্কেস্ট্রার প্রোগ্রাম হয়, একদিন হয়তো পাড়ার ছেলে মেয়েরা মিলে অনুষ্ঠান করে। এরকম 4 দিন ধরে অনুষ্ঠান হয়। তো দেখো, এই জায়গাটা এতটাই সুন্দর, এটা গলসির একটু ভেতর দিকে একটা অংশ, একটা জায়গা, এতটা সুন্দর সাজানো গোটা মন্দিরটা। এটা একটা ক্লাব, কিন্তু ক্লাবের মধ্যেই মন্দিরটা আর কি, পাশে তাদের ক্লাব আছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে রাধা গোবিন্দের মন্দির, রাধাকৃষ্ণের মন্দির, কিন্তু এখানে এত সুন্দর সুন্দর সব ঠাকুরের মন্দিরগুলো করে করা। আমি তোমাদের প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখিয়ে দিচ্ছি। তো চলো, প্রথমে যাব হচ্ছে মা মনসার মন্দিরে। এগুলো সব আছে, শিব মন্দির আছে, কালী মন্দির আছে, রক্ষা কালী মন্দির আছে। তো চলো, ওইখানে সবাই প্রণাম করতে গেছে, আমরাও যাব। তো এটা হচ্ছে মা মনসার মন্দির। এত সুন্দর, কি বলবো, প্রত্যেকটা মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে করা। খুব ভালো লেগেছে এই জায়গাটাতে এসে, তোমাদেরকে সব দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। তো এটা হচ্ছে মা মনসার সাজটা রাখা আছে, যেটা পুজো হয়েছিল আগের বছর, হয়তো নেক্সট বছর যখন পুজো হবে তখন এটা ভাসিয়ে দিয়ে নতুনটা রাখা হয়। এটাই হয়তো। এই দেখো, মা মনসার প্রত্যেকটা মন্দিরের ওপর প্রায় এরকমভাবে ডিজাইন করা আছে, যেটা যেই ঠাকুরের মন্দির সেখানে সেই ঠাকুরের ছবি দেওয়া আছে মোটামুটি নতুনগুলোতে। আর পুরোনোগুলো এমনি মন্দিরের মতন, কিন্তু সাজানো গোছানো। আর এখানে সব থেকে সুন্দর দেখতে হচ্ছে মার্বেলের তৈরি করা ওই রাধাকৃষ্ণের মূর্তিটা, যেটা তোমাদের একদম প্রথমে দেখালাম। আর এইটা হচ্ছে সম্ভবত রক্ষা কালী মায়ের মন্দির, আমার ঠিক জানা নেই। আমি অনেকদিন পর যেহেতু ব্লগটা দিচ্ছি, আমি ভুলেও গেছি। আচ্ছা, এখানে দেখো, তার পাশেই আছে শিব মন্দির। এইটা হচ্ছে রক্ষা কালী মন্দির, তার পাশে আছে শিব মন্দির। তো বেশ ভালো লাগছিল মনটা, শুধুমাত্র আমার না, আমরা যতজন গেছিলাম, আমরা অনুষ্ঠানের শেষেও ঘুরে দেখছিলাম। তো দেখো, এখানে আমাদের দাদারা সবাই প্রণাম করছে আর দেখছে, সবার খুব ভালো লেগেছে, মনটা ভালো হয়ে গেছে। এত সুন্দর সাজানো, সামনে থেকে দেখলে বোঝা যাবে যে যথেষ্ট খরচা করে বানানো হয়েছে। আর এইটা হচ্ছে শিবের মন্দির। দেখো, শিব ঠাকুরের ছবি দেওয়া আছে উপরে। এটা হচ্ছে শিবের মন্দির, এখানে শিবলিঙ্গ আছে। তো
তো চলো, আর ওই দেখো ওদিকে যে দোতলা ব্যালকনিটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ক্লাব। আমরা ওখানেই বসেছিলাম অনুষ্ঠানের সময়। অনুষ্ঠান খুবই ভালো হয়েছে, আমাদের স্টেজটা দেখো এদিকে করা হয়েছে। আর এইটা হচ্ছে, আমি ঠিক বলতে পারবো না, মানে গাজন যাদের হয় বা রাধা গোবিন্দের হরিনাম যেখানে হয় সেখানে দেখবে একটা করে আটচালা না কি বলে সেরকম কিছু থাকে, সেরকম একটা আটচালা, মানে যেটা আর কি উপর দিয়ে প্যান্ডেল করা এরকম। তো এখানে মহিলারাও বসেছিল অনুষ্ঠান দেখার জন্য, আর আমরা এই ঘরগুলোর নিচে বসেছিলাম। তো খুব সুন্দর। এরপর তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা করে, এই দেখো এটা আমাদের স্টেজ। আর এখানে দেখো সাউন্ডের ভাইরা সব রেডি করছে, আমরা এখনও শুরু করিনি, শুরু হবে। আর এখানে তোমাদের দেখাই হনুমানজির কত বড় একটা মূর্তি, ঢুকতে এটা হচ্ছে গেট দিয়ে ঢুকতেই বিশাল বড় একটা মন্দির। এখানে যিনি কমিটিতে যিনি প্রধান আছেন তিনি আমাকে বললেন যে মাঝে মাঝে ঘুরতে এখানে চলে আসবেন, এখানে রাত 9:30 10টা অবধি খোলা থাকে। এখানে অনেকে এসে এখানে বসে বিকালবেলা আড্ডা মারে। তো স্বাভাবিক, মানে আড্ডা মারা মানে কি মানুষের মন হালকা হয়। দেখো কত সুন্দর হনুমানজির মন্দিরটা, মানে মূর্তিটা। তো এখানে একটা জিনিস খুব ভালো লেগেছিল, এখানে যে ছোট ছোট ছেলেরা আছে তারা লাস্টে আমাকে একটা গান রিকোয়েস্ট করেছিল, সেটা হচ্ছে হনুমানজির কোনো একটা গান। তো আমি তখন ভেবেছিলাম যে আমি হনুমান চালিসা গানটাই তাদেরকে করে শোনাবো। তো ওটা করাতে তারা এতটাই খুশি হয়েছে, মানে তারা আমাকে নিয়ে একবারে ইমোশনাল হয়ে গেছিলো লাস্টে। তো চলো এবার একটু প্রোগ্রামটার জন্য রেডি হতে হবে, তো যাওয়া যাক। তো দেখো এখানে চলে এসেছি। তো এই জায়গাটা হচ্ছে আমাদের সেই জায়গাটা, আমি একদম মানে যেটা বললাম যে আমাদের ঘরে বসতে দিয়েছে, আমাদের ঘরে যেখানে বসতে দিয়েছিল সেখানে এখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা চলছে, সেই জন্য আমাদের এখানে আপাতত বসতে দিচ্ছে। আমরা কিছুক্ষণ পর আবার ওই ঘরটাতেই চলে যাব। আর এখানে আমি নিজের মনে মনে গান গাইছি, মানে অ্যাকচুয়ালি আমার গলাটা খুব বসে আছে, ভয়েস ওভার দিচ্ছি বুঝতেই পারছো। তো আজকে আমার যেহেতু একটু মেলোডি গান আছে, তো সেই জন্য আমাকে একটু মানে আমি গলাটা দেখছি যে আমার গলাটা ঠিকঠাক কাজ করছে কিনা, কষ্ট হচ্ছিল অ্যাকচুয়ালি গলাটা। তো চলো বন্ধুরা, এবার আমার পারফরমেন্স আছে, আর দেখো স্টেজে উঠে পড়েছি। তো এটা একটা ছোট্ট ক্লিপ তোমাদের জন্য, কারণ আমার সঙ্গে এই ভাইটা অ্যাঙ্কারিং করে, এত সুন্দর পারফরমেন্স করে, ডান্সের পারফরমেন্স মানে দারুণ লাগে। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর মোটামুটি গানের অনুষ্ঠানটা বেশ ভালো হচ্ছিলো, সবাই আনন্দও পাচ্ছিল, বিশেষ করে মানে ওর জন্য, আমার থেকেও বেশি ওর জন্য অডিয়েন্সরা বেশি আনন্দ পাচ্ছিল, কারণ ও এতটা সুন্দর করে স্টেজটাকে কভার করে যে কেউ যাতে বোর না হয়। আর দেখো আমার মোটামুটি পারফরমেন্স শেষ হয়ে গেল। বন্ধুরা প্রোগ্রাম শেষে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, এখন বাজে হচ্ছে রাত 3:30। আর দেখো রাস্তাটা এত ভয়ানক ছিল সেদিন, কারণ সেদিন আমি একটা দাদার সাথে বাইকে করে গেছিলাম, আর স্টেশনে গৌতম দাঁড়িয়ে থাকবে বলেছিল, ওখান থেকে আমাকে পিক আপ করে নেবে। তো একটু ভয়ই পেয়ে গেছিলাম সেদিন, এত একদম অন্ধকার নিঝুম রাস্তা, আমরা দুজনেই শুধু যাচ্ছিলাম। আর ভোরবেলা একটা ঘটনা ঘটেছিল, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো দেখো এই ছোট পাপিটা, আমি রাস্তা দিয়ে আমরা আসছিলাম, একটা গলিতে দেখছিলাম বাচ্চার কুকুরের কান্নার আওয়াজ। তো শুনে ছুটে গিয়ে দেখছি যে এই বাচ্চাটা গেটের মধ্যে আটকে গেছে, একদম বাজেভাবে বেরোতে পারছে না। তো তোমরা দেখতে থাকো টোটাল ভিডিওটা। কষ্ট হচ্ছে, রক্ত বেরিয়ে গেছে গা হাতে পায়ে টানতে টানতে। ওর মাটা, এই দেখো ওর মাটা এসছে। আমার মা কিছু হয়নি, আমি আছি তো, আমি আছি তো। ওকে ধর, তোর হাত পা যাতে নাড়াতে না পারে। আস্তে আস্তে। আরে কি হয়ে গেছে? ও শক্ত হয়েছে, পেছনটা একটু তোলো কেউ। দাঁড়াও দাঁড়াও বাবা, পেছনটা তুলে কাট করো, ওকে স্লাইড করো নিচের দিকে। রিল্যাক্স রিল্যাক্স বাবা, কিচ্ছু হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি, আমরা আছি তো, আমরা আছি তো। আরে রক্ত বেরিয়ে গেছে। একটু দাঁড়াও বাবা, ওকে ঠিক এই দিকে কাট করো, হ্যাঁ এদিকে ফ্ল্যাট করো, ফ্ল্যাট করো। তলা দিয়ে এইভাবে ঢুকে গেছে, ওকে এইভাবে করতে হবে, এই যে এরকম এরকম করে দাও পাটা। আর আমি যখন বলবো তখন একসাথে কাট করো, কাট করো, কাট করো। হ্যাঁ বাবা, বসো 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 শোনা, শোনা বসো, তুমি বসো বসো, তুমি বসো বসো। তুমি ওদিকে যাও তাহলে। বসছে না, ওরকম ভাবে বসবে না তো। ভালো করে ওঠে না, দাঁড়াও 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 বাবা, ধরো ধরো ধরো,
তোলো তোলো তোলো, ওর পায়ে রক্ত লেগেছে। হ্যাঁ তুলছি, কিন্তু আরে পাটা কেটে গেছে। কি বাবা? হ্যাঁ তোমার বেঁচে দেবে, আসো আসো। আর কোথায় লেগেছে? আচ্ছা একবার জল বেরোতে পায়ে জল দাও। তো বন্ধুরা আলটিমেটলি বাচ্চাটাকে রেস্কিউ করতে পেরে বেশ ভালো লাগছিল, কিন্তু একটা জিনিস খারাপ লাগলো, আমি যখন সকালে ওই গলিতে পৌঁছেছিলাম ওখানে অনেক পাড়ার লোকেদের দেখেছিলাম, তারা ফুল তুলতে উঠেছে, তারা কেউ ব্রাশ করছে, কেউ মুখ ধুচ্ছে, কেউ ঘুরে বেড়াচ্ছে আর দেখছে নিজেদের চোখে যে কুকুরটা কষ্ট পাচ্ছে, কিন্তু তাদের মনের মধ্যে সামান্যতম কোনো কষ্ট হচ্ছে না যে একটা বাচ্চা এতটা কষ্ট পাচ্ছে এবং তার মাটা পাশে পাশে ঘুরে বেড়াচ্ছে। তারা অবলা একটা বিষয়, তাদের একটু এগিয়ে গিয়ে হেল্প করার চেষ্টা, কোনো মানুষই কোনো চেষ্টা করতে চায় না। আমার এটাই অবাক লাগে দেখে যে একটা মানুষ হয়ে মানুষ কী করে এতটা কঠোর হতে পারে। তো যাই হোক, বাচ্চাটা দেখো, বাচ্চাটাকে নিয়ে যাওয়ার জন্য কামড়াকামড়ি করছে। ওর মা, মানে যখন আমরা হেল্প করছিলাম বাচ্চাটাকে, ওর মাও চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। ওরা বুঝতে পেরেছিল যে আমার বাচ্চাকে এরাই বাঁচাতে পারবে। তো আমি তো অন্য মানুষের মানসিকতা চেঞ্জ করতে পারবো না, আমি যতটুকু নিজে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, টোটাল ব্লগটা যদি তোমাদের আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটা যারা আছে নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের দিনে আরেকটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো।